ঠিক সন্ধ্যা ৭টা বাজছিল। মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত এলাকায় অবস্থিত 5 স্টার রেস্টুরেন্ট দ্য রয়্যাল হেরিটেজের বাইরের জগৎটা ছিল একদম আলাদা। রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ কোনো রাজদরবারের চেয়ে কম ছিল না। সেখানকার বাতাসই ছিল এক ধীর ও সুরিল গুঞ্জন। রূপোর চামচ আর কাঁটা চামচের প্লেটের ওপর টাকরানের মধুর শব্দ, যা কোনো সঙ্গীতের মতো মনে হচ্ছিল। চারপাশ রাজাদের ভোজের মতো সাজানো ছিল। শাহী পনিরের সুগন্ধ, বাটার নানের ওম আর দম বিরিয়ানির ঘ্রাণ বাতাসে ভাসছিল। ধনী লোকেরা তাদের মখমলের চেয়ারে বসেছিলেন, হাসি ঠাট্টা করছিলেন, আর হাজার হাজার টাকার বিদেশি ওয়াইন ও দামি পানীয়ের আনন্দ নিচ্ছিলেন। তাদের কাছে খাবার কেবল পেট ভরার মাধ্যম ছিল না, বরং একটা উৎসব ছিল। কিন্তু সেই ভারী কাঁচের দরজার ঠিক বাইরে বাস্তবতা ছিল একেবারেই নিষ্ঠুর আর শীতল। সেখানে আরিয়ান দাঁড়িয়েছিল, ৮ বছরের এক ছোট্ট বাচ্চা, যাকে জীবন সময়ের আগেই বড় করে দিয়েছিল। মুম্বাইয়ের রাস্তায় একা থাকতে থাকতে আরিয়ান কেবল তিরস্কার, ক্ষুধা আর অপমানই দেখেছিল। তার ছোট শরীরটা ছেঁড়া পুরনো কাপড়ে জড়ানো ছিল, যা তার পাতলা হাড়গুলোকে ঢাকতেও ব্যর্থ হচ্ছিল। তার খালি পা, যা ধুলো আর মাটিতে মাখামাখি ছিল, ঠান্ডা ফুটপাথের ওপর জমে গিয়েছিল। তার পেট জোরে গড়গড় করছিল, এক এমন যন্ত্রণাদায়ক শব্দ যা ছিল তার ক্ষুধার চিৎকার। কিন্তু সে তার ছোট চোয়াল শক্ত করে তা উপেক্ষা করার চেষ্টা করছিল। গত ১ ঘন্টা ধরে সে কাঁচের দেয়ালের ওপারে তাকিয়েছিল। সে দেখছিল কিভাবে মানুষ হাসছিল, রসালো কাবাব ভাঙছিল, আর নিজের আঙুল দিয়ে মশলাদার কারি চাটছিল। তার ছোট্ট চোখগুলো প্রতিটি প্লেটের উপর টিকেছিল এই আশায় যে হয়তো, কেবল হয়তো, কেউ নিজের প্লেটে একটুখানি খাবার ফেলে রেখে যাবে, যা সে পরে নিতে পারবে। কিন্তু তার এই আশা প্রায়ই ভেঙে যেত, আর তার কারণ ছিল সিমরান। সিমরান সেখানকার একজন ওয়েটার ছিল, যার জবান কাঁচির মতো ধারালো ছিল। সে আরিয়ানকে সেখান থেকে খেদিয়ে দেওয়াকে নিজের মিশন বানিয়ে নিয়েছিল। তার আরিয়ানের সুরত, তার ছেঁড়া দশা আর তার ক্ষুধার উপর ঘৃণা ছিল। যখনই সে আরিয়ানকে বেঁচে যাওয়া খাবারের দিকে তাকাতে দেখত, সে তার উপর চড়াও হতো। এই নোংরা মাছি, এই রেস্টুরেন্ট তোমাদের মতো লোকেদের জন্য নয়। তুমি আমাকে বিরক্ত করছো। তোমাকে দেখে আমার মুড খারাপ হয়ে যায়। আমাদের গ্রাহকদের বমি করিও না। আজও সিমরান পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল। গত ৩ দিন ধরে সে ঠিক করে নিয়েছিল যে সে আরিয়ানকে একটা দানাও পেতে দেবে না। আরিয়ান দরজার এক কোণে কুঁকড়ে দাঁড়িয়েছিল, নিজের পেটকে নিজের ২ হাত দিয়ে শক্ত করে ধরে, এই আশায় যে হয়তো কোনো গ্রাহক তার চোখে লুকিয়ে থাকা ক্ষুধা দেখে ফেলবে আর তাকে ভেতরে ডেকে নেবে। তখনই জানলার ধারে টেবিলে বসা এক ব্যক্তি নিজের খাবার শেষ করে উঠলেন। আরিয়ানের চোখে চকমকানি চলে এলো। টেবিলে তখনও একটা আধখাওয়া বার্গার আর প্রায় ভর্তি ম্যাঙ্গোলেসির বোতল রাখা ছিল। আরিয়ানের বুক ধক করে উঠল। এটা তার জন্য আজ রাতের সাহারা হতে পারত। সে এগুলো, কিন্তু সিমরান তার চেয়ে অনেক বেশি দ্রুত ছিল। তার বাজ পাখির মতো নজর আরিয়ানকে আসতে দেখে নিয়েছিল। বিদ্যুতের গতিতে সিমরান আরিয়ানের আগে সেই টেবিলে পৌঁছে গেল এবং সেই প্লেট তুলে নিল। সে ইচ্ছাকৃতভাবে প্লেটটি উঁচুতে তুলল, যাতে আরিয়ান দেখতে পায় সে কি কেড়ে নিয়েছে। তারপর নিজের মুখে এক নিষ্ঠুর হাসি নিয়ে সে বাইরে এলো আর আরিয়ানের চোখের সামনেই সব খাবার ডাস্টবিনে ফেলে দিল। আরিয়ানের বুকটা যেন ভেঙে গেল। মনে হলো কেউ পাথর মেরেছে। কিন্তু ক্ষুধার কাছে আত্মসম্মানের কোনো মানে নেই। সে ধীরে ধীরে চুপি চুপি ডাস্টবিনের দিকে এগোলো। সে ভাবল, হয়তো বার্গারটা পুরোপুরি নষ্ট হয়নি, হয়তো আমি মাটি ঝেড়ে ওটা খেয়ে নেব আর আজকের রাতটা কাটিয়ে দেব। কিন্তু তার ছোট্ট হাত ডাস্টবিন পর্যন্ত পৌঁছানোর আগেই এক তীক্ষ্ণ চিৎকার নিস্তব্ধতা ছিঁড়ে দিল। ওখানেই থামো ছেলে। ওটা সিমরান ছিল। সে তার দিকে এগোলো। তার চোখে ঘৃণার আগুন জ্বলছিল। ওটা ছোঁয়ার সাহসও করবে না, সে গর্জে উঠল। এটা এক বড় লোকেদের জায়গা। তোমাদের মতো রাস্তার নোংরা পোকা এখানে মানায় না। তার শব্দগুলো কোনো চড়ের চেয়েও গভীর ক্ষত করে দিল। আরিয়ান সেখানেই জমে গেল। তার হাত কাঁপতে লাগল। সে ভয়ে ২ পা পিছিয়ে গেল, তারপর ৩ পা। তার পেট আবার ব্যথায় কোকিয়ে উঠল, কিন্তু এবার অপমানের চোট ক্ষুধার চেয়েও বেশি গভীর ছিল। তার চোখে জল ভরে এলো। সে ঘুরল এবং প্রধান প্রবেশদ্বারের পাশে গিয়ে অন্ধকারে বসে পড়ল। নিজের ছোট শরীরটাকে গুটিয়ে এক দুঃখের পুটলির মতো হয়ে গেল। তার মাথা নিচু ছিল, ঠোঁট কাঁপছিল, কিন্তু তার পেট তখনও চিৎকার করছিল। সে জানত না যে আজকের রাতটা সে কীভাবে কাটাবে। কাছের দরজার ওপারে নিজের অসহায়ত্বের চাদরে নিজেকে গুটিয়ে রাখা আরিয়ানের নজর হঠাৎ এক বিশেষ টেবিলের ওপর গিয়ে স্থির হল। সেখানে এক মহিলা বসেছিলেন। তার গায়ের রং শ্যামলা আর লাবণ্যময়ী ছিল, এবং তিনি অত্যন্ত সুন্দরী লাগছিলেন। ভারতীয় পোশাকে সজ্জিত সেই মহিলা, যার নাম মীরা ছিল,
বয়স প্রায় 28 বছর হবে। তিনি এক গাঢ় নীল রঙের চমৎকার বেনারসি শাড়ি পরেছিলেন, যা রেস্টুরেন্টের সোনালি আলোয় চকমক করছিল। তার কবজিতে একটা হীরের ঘড়ি বাঁধা ছিল আর কানে দুল ঝুলছিল, যা তার আভিজাত্য আর উঁচু পদের সাক্ষ্য দিচ্ছিল। মীরা একা বসেছিলেন, কিন্তু তার ধ্যান নিজের চারপাশের এই চাকচিক্যের উপর ছিল না। তার নজর নিজের ফোনের স্ক্রিনে জমেছিল, আর তিনি ওটা এমনভাবে স্ক্রল করছিলেন যেন তিনি নিজের জগতের এই বিলাসিতায় বিরক্ত হয়ে গেছেন। তার সামনে খাবারের এক বড় থালা সাজানো ছিল, যাতে সুগন্ধি মাটন বিরিয়ানি, মালাইদার চিকেন টিক্কা, তাজা সালাদ আর মাখন লাগানো নান রাখা ছিল। পাশেই এক গ্লাস আর দামি রেড ওয়াইনের বোতলও ছিল, কিন্তু সেই খাবার অস্পৃশ্য পড়েছিল, যেন কারো অপেক্ষা করছিল। বাইরে বসা আরিয়ানের মুখে জল চলে এলো। তার পেট মুছড়ে উঠছিল, আর ক্ষুধার আগুন তাকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছিল। তার চোখ সেই খাবারের ওপর আটকে গেল। তার মনে একটা বিচার এলো। ব্যাস একবার, সে ভাবল, ব্যাস একবার চেষ্টা করে দেখি। যদি আমি চেষ্টা করি তবে হয়তো তিনি আমাকে কিছু দেবেন, আর যদি নাও দেন তবে অন্তত আমি চেষ্টা তো করেছি। যদি আমি হাত গুটিয়ে বসে থাকি তবে তো এমনিও আমি কিছু পাবো না। আরিয়ান নিজের মনেই ফিসফিস করে বলল, কারণ সে প্রত্যাখ্যাত হবার অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে এক সৈনিকের মতো নিজের সুযোগের অপেক্ষা করল। সে দেখল যে ওয়েটাররা অন্য গ্রাহকদের সেবায় ব্যস্ত ছিল, আর সিমরান, সেই নির্দয় ওয়েটার, আশেপাশে কোথাও দেখা যাচ্ছিল না। হয়তো সে কিচেনে কোনো অর্ডার নিতে গিয়েছিল। এটাই সঠিক সময়, আরিয়ান ভাবল। সে নিজের অবশিষ্ট সাহস জড়ো করল আর নিজের নগ্ন ধুলোমাখা পা রেস্টুরেন্টের ধবধবে সাদা মার্বেল মেঝের উপর রাখল। সে ভেতরে ঢোকা মাত্রই পরিবেশ বদলে গেল। সেখানে উপস্থিত ধনী লোকেদের মাথা তার দিকে ঘুরে গেল। তাদের কথাবার্তা থেমে গেল, আর চেহারার অবাক হওয়ার ভাব ঘৃণায় বদলাতে লাগল। এটা এখানে কোত্থেকে এলো? পাশে বসা এক মহিলা নিজের কাটা চামচ ছাড়তে ছাড়তে জোরে বললেন। তার গলায় আতঙ্ক ছিল। সিকিউরিটি কি গেটে ঘুমাচ্ছে? অন্য এক মহিলা নিজের নাকে রুমাল চাপা দিয়ে মুখ কুঁচকলেন। ছি, কত দুর্গন্ধ! কিন্তু আরিয়ান থামল না। সে সোজা এগিয়ে যেতে থাকল। তখনই হঠাৎ সিমরানের নজর তার উপর পড়ল। তার কণ্ঠস্বর কোনো চাবুকের মতো নিস্তব্ধতা চিরে ধ্বনিত হল। তুমি আবার এসে গেছ? সে চিৎকার করল। আমি তোমাকে আগেও বলেছি, এটা তোমাদের মতো রাস্তার লোকেদের জন্য নয়। সে রাগে তার দিকে তেড়ে গেল। আরিয়ানের বুক দুরুদুরু করছিল, কিন্তু এবার সে পালানোর বদলে এমন কিছু করল যা কেউ আশা করেনি। সিমরান তাকে ধরার ঠিক আগে সে এগিয়ে গেল, আর মীরার টেবিলের পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। ম্যাডাম, সে খুবই ধীর আর কম্পিত গলায় বলল। মীরা চমকে নিজের ফোন থেকে নজর সরালেন। তিনি দেখলেন তার টেবিলের দাগহীন সাদা টেবিল ক্লথের পাশে এক ছোট ছেলে বসে আছে, নাজুক, নোংরা, খালি পা আর ঠান্ডায় জবুথবু হয়ে থাকা। তার চামড়া খসখসে ছিল, জামাকাপড় ছেঁড়া ছিল, আর তার গলায় একটা পুরনো ময়লা থলে ঝুলছিল। তারপর আরিয়ান যা বলল তা সেখানে উপস্থিত প্রতিটি মানুষকে স্তম্ভিত করে দিল। তার বড় বড় নিষ্পাপ চোখে জল টলমল পড়ছিল। আপনি কি আপনার বেঁচে যাওয়া খাবার আমাকে দেবেন? মীরার মন যেন গলে গেল। আরিয়ান লজ্জায় মাথা নিচু করে যোগ করল। ক্ষমা করবেন ম্যাডাম, আমি 3 দিন ধরে কিছু খাইনি। তার গলায় এত যন্ত্রণা ছিল যে মীরার আত্মা কেঁপে উঠল। তখনই সিমরান সেখানে ধমক দিয়ে পৌঁছল। সে আরিয়ানের পাতলা হাত জ্বলে ধরল। তাকে সেখান থেকে টেনে বাইরে ছুঁড়ে ফেলার জন্য তৈরি ছিল, কিন্তু সে তাকে টেনে নিয়ে যাওয়ার আগেই মীরা নিজের আঙ্গুল তুললেন। এক সাধারণ ইশারা, কিন্তু তাতে অদ্ভুত এক শক্তি ছিল। থামো, মীরা দৃঢ়তার সাথে বললেন। ওকে ছেড়ে দাও। সিমরানের হাত হাওয়ায় থমকে গেল। মীরার আঙ্গুলের সেই ইশারা কোনো অদৃশ্য দেয়ালের মতো তার সামনে দাঁড়িয়ে গিয়েছিল। থামো, মীরা নিজের শান্ত কিন্তু কঠোর গলায় পুনরাবৃত্তি করলেন। ওকে ছেড়ে দাও। সিমরান বিভ্রান্ত হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না যে একজন এত ধনী মহিলা এই নোংরা রাস্তার ছেলের হয়ে কথা কেন বলছেন। মীরা এক মুহূর্তের জন্য সিমরানকে উপেক্ষা করলেন, আর নিজের নজর আবার সেই ছোট ছেলে আরিয়ানের ওপর রাখলেন। তার বুক জোরে ধকধক করছিল। হঠাৎ অতীতের ঝাপসা স্মৃতি তার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। তার নিজের শৈশব মনে পড়ে গেল, যখন সে নিজে মুম্বাইয়ের বৃষ্টিতে ভিজতে ভিজতে বেকারির বাইরে ডাস্টবিনে ফেলে দেওয়া পোড়া পাউরুটির টুকরো খুঁজত, যাতে নিজের ভাই বোনদের পেট ভরাতে পারে। সে সেই ক্ষুধাকে চিনত, সেই অপমানকে জানত, যা পেটের আগুনের সাথে বিনামূল্যে পাওয়া যায়। সে জানত যে যখন দুনিয়া আপনাকে অদৃশ্য মনে করে নেয় তখন কেমন লাগে। কিন্তু সিমরান তখনও নিজের কথায় অটল ছিল। তার মনে হলো হয়তো ম্যাডাম বুঝতে পারেননি,
ম্যাডাম ও দুর্গন্ধ ছড়াচ্ছে, সিমরান নাক সিটকে বলল। তার গলায় ঘৃণা স্পষ্ট ছিল। ও রোজ এখানে আসে লোকেদের এঁটো খাবার চুরি করতে। ও রোগের আড়ত। ও আপনাকে সংক্রমিত করে দেবে ম্যাডাম। একে এখান থেকে। চিন্তা করো না, মীরা তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। তার গলা এবার আরও গম্ভীর হয়ে গিয়েছিল, যাতে এক এমন অধিকার ছিল যা টলানো যায় না। আরেকটা প্লেট আনো। সিমরান নিজের চোখের পলক ফেলল, যেন নিজের কানে বিশ্বাস করতে পারছে না। জি, ক্ষমা করবেন। তুমি আমাকে শুনেছ? মীরা সিমরানের চোখে চোখ রেখে বললেন। ওর জন্য আরেকটা প্লেট আনো। আর শোনো, যে সবচেয়ে সেরা খাবার তোমাদের কিচেনে আছে সেটাই আনবে, বরং আমার থালার চেয়েও ভালো হওয়া চাই। আর তাড়াতাড়ি করো। আরিয়ানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার ছোট মুখটা হাঁ হয়ে রইল। সত্যি? সে অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করল। তার মনে হলো হয়তো সে কোনো স্বপ্ন দেখছে, অথবা এটা বড়লোকদের কোনো বাজে রসকতা। মীরা তার দিকে ঝুঁকলেন আর হাসলেন, এক এমন হাসি যাতে মায়ের মতো মমতা ছিল। হ্যাঁ বাবা, তিনি বললেন। তোমার নাম কি? আরিয়ান, সে ধীরে উত্তর দিল। খুব মিষ্টি নাম। মীরা বললেন, এসো আরিয়ান, আমার পাশে চেয়ারে বসো। তিনি নিজের পাশের খালি মখমলের চেয়ারের দিকে ইশারা করলেন। আরিয়ান ইতস্তত করছিল। সে নিজের নোংরা কাপড় দেখল, আর তারপর সেই পরিষ্কার পরিচ্ছন্ন রাজকীয় চেয়ারটি দেখল। সে তখনও ঠিক করতে পারছিল না যে এটা বাস্তবতা নাকি মায়া। আপনি আপনি মজা করছেন না তো? তখনই এক কর্কশ ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর সেই কোমল মুহূর্তটিকে ভেঙে দিল। এটা সিমরান ছিল। তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। এটা অত্যন্ত লজ্জাজনক। সে ফুঁসিয়ে উঠল। তার চেহারা রাগে লাল হয়ে গিয়েছিল। একজন কোটিপতি মহিলা একটা রাস্তার ভিখারির সাথে বসে খাবার খাবেন? এটা আমাদের রেস্টুরেন্টের অপমান, আমাদের স্ট্যান্ডার্ডের পরিপন্থী। মীরার চেহারা বদলে গেল। তার চোখের নরম ভাব উধাও হয়ে গেল, আর তার জায়গায় এক সিংহীর মতো আক্রমণাত্মক ভাব চলে এলো। তিনি ধীরে ধীরে নিজের চেয়ারে সোজা হলেন আর সিমরানের দিকে ফিরলেন। ব্যাস। মীরা খুবই ধীর কিন্তু বরফ শীতল গলায় বললেন, যদি তুমি এই বাচ্চার ব্যাপারে আর একটাও অপমানজনক শব্দ বলো, তবে আমি কথা দিচ্ছি আমি নিজের পরিচয় আর যোগাযোগ ব্যবহার করে তোমাকে এক্ষুনি চাকরি থেকে বের করে দেব। সিমরানের চোখ ভয়ে বড় বড় হয়ে গেল। হলে নিস্তব্ধতা নেমে এলো। আমি নিশ্চিত করব যে মুম্বাইয়ের প্রতিটি রেস্টুরেন্ট, প্রতিটি হোটেল, প্রতিটি বড় প্রতিষ্ঠান তোমার নাম জেনে যায়। তুমি এই শহরে আর কোনোদিন চাকরি পাবে না। এখন চুপচাপ সেই কিচেনে যাও আর এই বাচ্চাকে সেই সম্মানের সাথে সার্ভ করো, যেমনটা তুমি এখানে আসা কোনো মন্ত্রী বা বিজনেসম্যানকে করো। বরং ওর জন্য একটা তাজা কমলার জুসও নিয়ে আসবে। ওটা একটা পরিষ্কার গ্লাসে ঢালবে আর এমনভাবে পেশ করবে যেন তুমি কোনো রাজার ছেলেকে পরিবেশন করছো। যাও। সিমরান সেখানে পুতুলের মতো দাঁড়িয়ে রইল। লজ্জায় তার গাল জ্বলছিল। তার সব দম্ভ বেরিয়ে গিয়েছিল। কোনো শব্দ না করে সে মাথা নিচু করল আর দ্রুত কিচেনের দিকে চলে গেল। সে যেতেই পাশের টেবিল থেকে এক মহিলা বিড়বিড় করলেন, যা মীরা পরিষ্কার শুনতে পেলেন। ছি, এটা কত ঘিনঘিন করছে, খাবারটাই নষ্ট করে দিল। মীরা থামলেন। তিনি পুরো রেস্টুরেন্টের উপর একবার নজর দিলেন। তিনি অনুভব করতে পারছিলেন কিভাবে চারদিকে বসা সভ্য আর ধনী ভিড় তাকে আর আরিয়ানকে দেখছিল। তাদের নজরে প্রশ্ন ছিল, ঘৃণা ছিল, আর অসম্মতি ছিল। কিন্তু মীরার এখন আর কারও পরোয়া ছিল না। তিনি নিজের মাথা উঁচু করলেন আর এত জোরে বললেন যে পুরো হল শুনতে পেল। আপনারা সবাই এভাবে দেখছেন, হয়তো আপনাদের নিজেদের এটা জিজ্ঞাসা করা উচিত, কেন কেন একটা ছোট্ট বাচ্চাকে প্রতিদিন একটা রেস্টুরেন্টের বাইরে বসে থাকতে হয় এই আশায় যে হয়তো কেউ নিজের প্লেটে একটুখানি খাবার ফেলে রেখে যাবে? এটা কি ঘিনঘিন করা বিষয় নয়? পুরো রেস্টুরেন্টে নিস্তব্ধতা ছেয়ে গেল, যেন কেউ পর্দা ফেলে দিয়েছে। মানুষ নিজের নজর লুকাতে লাগল। পুরো রেস্টুরেন্টে এক ভারী নিস্তব্ধতা ছেয়েছিল। সেই নিস্তব্ধতার মাঝে আরিয়ান কাঁপতে থাকা হাতে রূপোর চামচ তুলল। তার সামনে রাখা মাটন বিরিয়ানি আর চিকেনের প্লেট কোনো স্বপ্নের মতো মনে হচ্ছিল, সুগন্ধি, গরম আর আসল। প্রথমে তো সে চামচটা এমনভাবে ধরল যেন তার বিশ্বাস হচ্ছিল না যে এই খাবার সত্যিই তার। তার ভয় ছিল পাছে এই স্বপ্ন ভেঙে না যায়। কিন্তু তারপর পেটের আগুন সংকোচের ওপর জয়লাভ করল। সে দ্রুত খাওয়া শুরু করল। সে এত তাড়াতাড়ি গড়াস মুখে দিচ্ছিল যেন তার ভয় হচ্ছে পরের 10 সেকেন্ডে কেউ তার থেকে এসব কেড়ে নেবে। তার চোখ থেকে জল গড়িয়ে গালে আসছিল আর তার খাবারে মিশছিল। ধন্যবাদ ম্যাডাম, সে ধরা গলায় বলল। তার গলা বুঝে আসছিল। আমার মনে হয়েছিল যে এখন আর কেউ পরোয়া করে না।
মীরা খামোশ হয়ে তাকে দেখছিলেন। আরিয়ানের প্রতিটি গ্রাস মীরার ভেতরে ভেঙে যাওয়া কোনো কিছুকে জোড়া দিচ্ছিল। তিনি তার মুখে যন্ত্রণা দেখতে পাচ্ছিলেন কিভাবে তার ছোট্ট শরীর প্রতিটি গ্রাসের সাথে স্বস্তি অনুভব করছে। তখনই তাড়াতাড়ি খাওয়ার চক্করে আরিয়ানের গলায় আটকে গেল। সে কাশতে লাগল আর তার চোখে জল ভরে এলো। আরে ধীরে ধীরে বাবা, ধীরে, মীরা মমতা দিয়ে বললেন, আর জলের গ্লাস তার দিকে বাড়িয়ে দিলেন। কোনো তাড়াহুড়ো নেই, এই সব তোমার জন্যই। যদি এটা শেষ হয়ে যায় তবে আমি আরও আনিয়ে দেব, আরাম করে খাও। সেই মুহূর্তে সিমরান ফিরে এলো। সে একদম চুপ ছিল, তার মাথা লজ্জায় নিচু ছিল। সে কোনো শব্দ না বলে কমলার জুসের গ্লাস টেবিলে রাখল আর চুপচাপ সেখান থেকে সরে গেল। মীরা তার দিকে তাকালেন কিন্তু কিছু বললেন না। যতটা মন চায় খাও, মীরা হাসি মুখে আরিয়ানকে বললেন। এখান থেকে তোমাকে কেউ ভাগাবে না। আরিয়ান জুসের গ্লাস নিজের দুটো ছোট্ট হাতে এমনভাবে ধরল যেন সেটা কোনো ধন। সে এক চুমুক দিল আর তার মুখে এক অদ্ভুত শান্তি ছেয়ে গেল। তৃষ্ণা মেটার সুখ আর এত ভালো স্বাদের বিস্ময়। আধা গ্লাস খাবার পর সে থামল। সে নিজের নিষ্পাপ চোখে মীরার দিকে তাকালো আর গ্লাসটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে দিল। আপনি খাবেন না? সে ধীরে জিজ্ঞেস করল। মীরার চোখ ভরে এলো। তিনি নিজের হাত আরিয়ানের হাতের ওপর রাখলেন। না আমার বাচ্চা, চিন্তা করো না, আমি খেয়েছি, আজ তোমার পালা। মীরা নিজের চেয়ারে পেছনের দিকে হেলে পড়লেন। তার নজর আরিয়ানের ওপর ছিল, কিন্তু তার মন অতীতের গলিতে ঘুরে বেড়াচ্ছিল। তার মনে পড়ল সেই সময়ের কথা যখন তিনিও এমনই এক শিশু ছিলেন। মুম্বাইয়ের কনকনে শীতের রাত, যখন তিনি নিজেকে গরম রাখার জন্য নিজের দুহাত গুটিয়ে নিতেন। তার মনে পড়ল কিভাবে তিনি বেকারির বাইরে দাঁড়িয়ে বাসি পাউরুটি চাইতেন। সেই যন্ত্রণা তিনি কোনো দিন ভোলেননি। আর আজ আরিয়ানকে দেখে তিনি মনে মনে এক প্রতিজ্ঞা করলেন, তিনি আর কোনো বাচ্চাকে এভাবে কষ্ট পেতে দেবেন না। আরিয়ান চিকেনের শেষ টুকরোটি খেল আর নিজের আঙুল চাটতে লাগল। তার পেট ভরে গিয়েছিল আর মুখে এক নিষ্পাপ চকমকানি ছিল। তারপর সে ধীরে বলল, আমার মাও আমাকে এমনই খাবার দিতেন। মীরার বুক ধক করে উঠল। তিনি কিছু জিজ্ঞাসা করার আগেই আরিয়ান বিষণ্ণভাবে যোগ করল, কিন্তু তারপর তিনি ভগবানের কাছে চলে গেলেন। মীরার হাসি গায়েব হয়ে গেল। তিনি নরমভাবে জিজ্ঞেস করলেন, আর তোমার বাবা? আরিয়ান নিজের খালি প্লেটের দিকে তাকালো। তার গলা এবার ফেসফেসানি হয়ে গেল। তিনি চলে গেলেন। তিনি মায়ের বন্ধুর সাথে চলে গেলেন। তিনি বললেন যে আমি একটা আপদ, একটা বোঝা, তাই তিনি আমাকে রাস্তায় ছেড়ে দিলেন। সে এক মুহূর্তের জন্য থামল, যেন সেই স্মৃতির বোঝা তাকে চেপে ধরছে। না ঘর, না খাবার, না স্কুল, সে আগে বলল। তার গলায় এক অদ্ভুত শূন্যতা ছিল। আমি কনস্ট্রাকশন সাইটগুলোতে যাই, ঠিকাদারদের কাছে ভিক্ষে চাই যে আমাকে কাজ দিন। আমি ইট তুলতেও রাজি আছি, কিন্তু তারা বলে যে আমি খুব ছোট আর আমাকে তাড়িয়ে দেয়। কেউ আমাকে খাবার দেয় না। মীরার চোখ থেকে এবার জল গড়িয়ে পড়ল। এক মুহূর্ত দেরি না করে তিনি নিজের সিট থেকে উঠলেন আর আরিয়ানের কাছে গেলেন। তিনি নিচে ঝুঁকলেন আর সেই নোংরা দুর্গন্ধযুক্ত পোশাকে মোড়ানো বাচ্চাটিকে নিজের দু বাহুতে জড়িয়ে নিলেন। তিনি তাকে নিজের বুকের সাথে এমনভাবে চেপে ধরলেন যেন এক মা নিজের হারিয়ে যাওয়া সন্তানকে বহু বছর পর ফিরে পাচ্ছেন। ব্যাস ব্যাস, আর নয়। মীরাদার চুল মাখিয়ে দিতে দিতে ফুপিয়ে বললেন, তোমাকে আর কোনোদিন ভিক্ষা চাইতে হবে না, আমি কথা দিচ্ছি। আরিয়ানের চোখ অবিশ্বাসে বড় হয়ে গেল। সে মীরার বাহুতে কুঁকড়ে গেল। মানে, আপনি আমাকে ফেরত পাঠাবেন না? কখনো না, কখনো না, মীরা দৃঢ়তার সাথে বললেন। আজ থেকে আমি তোমার দেখাশোনা করব। তুমি নতুন কাপড় পাবে, স্কুলে যাবে, আর রোজ সকালে ব্রেকফাস্টে গরম পরোটা আর দুধ পাবে। আরিয়ানের মুখ এমনভাবে ফুটে উঠল যেন অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি কথা দিচ্ছি, আমি খুব ভালো হয়ে থাকব। সে তাড়াতাড়ি বলল যেন তার ভয় হচ্ছে এই অফার ফেরত নেওয়া হবে। আমি আপনাকে একদম বিরক্ত করব না। মীরা তাকে আরও জোরে জড়িয়ে ধরলেন। তুমি আগে থেকেই খুব ভালো বাবা, তোমাকে আমাকে কিছু প্রমাণ করার দরকার নেই। দুজনেই সেই আবেগপূর্ণ মুহূর্তে ডুবেছিলেন, কিন্তু কপাল তাদের জন্য আরও একটি পরীক্ষা রেখেছিল। তক্ষুনি কিচেনের দরজা থেকে এক ভারী আর রাগী কণ্ঠস্বর এলো, যা সেই মুহূর্তটিকে ভেঙে দিল। কিচেনের দরজা থেকে এক হৃষ্টপুষ্ট লোক বেরিয়ে এলো। সে রয়্যাল হেরিটেজের ম্যানেজার মিস্টার খান্না ছিল। তার চেহারা রাগে লাল হয়েছিল, আর তার নজর সোজা আরিয়ানের ওপর স্থির ছিল, যে তখনও মীরার গলা জড়িয়েছিল। মিস্টার খান্না দ্রুত তাদের টেবিলের দিকে এলেন। এটা কি তামাশা? এই নোংরা কুচ্ছি তার দুর্গন্ধযুক্ত ছেলে এই 5 স্টার রেস্টুরেন্টে কি করছে? কে একে ভেতরে ঢুকতে দিল?
তার গলায় এত তিক্ততা ছিল যে আরিয়ান ভয়ে মীরার পেছনে লুকিয়ে পড়ল। মীরার মাথা ঝটকা দিয়ে উপরে উঠল। তার চোখে এখন জল নয়, বরং এক এমন আগুন ছিল যা দেখে ম্যানেজারের পাও থমকে গেল। নিজের জবানে লাগাম দিন মিস্টার খান্না, মীরা সিংহের মতো গর্জে উঠে বললেন। ওকে ওসব বলবেন না। ও নোংরা নয় আর কুৎসিত নয়। ও একটা শিশু, আর ওর একটা নাম আছে। ওর নাম আরিয়ান। পুরো রেস্টুরেন্টে আবার নিস্তব্ধতা ছেয়ে গেল। এত গভীর নিস্তব্ধতা যে আপনি ছাদের এসির হালকা শব্দ আর কারো হাত থেকে পড়া চামচের টুংটাং শব্দও শুনতে পেতেন। মীরা নিজের চেয়ার থেকে উঠলেন, আরিয়ানের হাত শক্ত করে ধরে রেখে। তিনি হলে বসা প্রতিটি মানুষের দিকে তাকালেন। এই শিশুটির বয়স মাত্র 8 বছর। মীরা নিজের কথা চালিয়ে গেলেন। তার গলা এখন কাঁপছিল না, বরং তাতে এক গম্ভীর ধ্বনি ছিল। এই রাস্তায় একা ঘুরে বেড়াচ্ছিল। যখন আমরা কেউ কেউ এখানে বসে 1000-2000 টাকার খাবার অর্ডার করি আর অর্ধেক প্লেটে ফেলে দিই, তখন আমাদের একটুও খেয়াল আসে না। আমরা দামি ওয়াইন খাই, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা তৃষ্ণার্ত শিশুটিকে জল পর্যন্ত দিই না। তিনি এক মুহূর্তের জন্য থেমে চারদিকে তাকালেন। আপনারা একে নোংরা বলেন? আসল নোংরা ওর পোশাকে নেই, আমাদের চিন্তায় আছে, যা আমাদের মানুষকে মানুষ বুঝতে বাধা দেয়। সেখানে উপস্থিত ধনী লোকেরা নিজের চেয়ারে কুঁকড়ে গেলেন। তাদের চেহারায় অপরাধবোধ পরিষ্কার ফুটে উঠছিল। এমনকি সিমরান, যে তখনও কাউন্টারের পাশে দাঁড়িয়েছিল, তার মাথা লজ্জায় নিচু হয়ে গেল। তার চোখে অনুশোচনার জল ছিল। পুরো রেস্টুরেন্ট শান্ত ছিল, কোনো ধনীর ভয়ে নয়, বরং করুণার এক সত্য কাজের সামনে নতজানু হয়ে। মীরা নিচে ঝুঁকলেন আর আরিয়ানের গাল চুম্বন করলেন। তুমি কোনো আপদ নও বাবা, তিনি ফিসফিসিয়ে বললেন। তুমি একটা শিশু, আর তুমি শুধু একবেলার খাবারেরই নয়, বরং একটা পুরো জীবন ভালোবাসা আর যত্নের অধিকারী। যেমনই মীরা আরিয়ানের হাত ধরে তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য ফিরলেন, অনেক লোক নিজের জায়গা থেকে দাঁড়িয়ে পড়লেন, বিরোধ করার জন্য নয়, বরং সম্মান দেওয়ার জন্য। তখনই পাশের টেবিল থেকে এক বয়স্ক ব্যক্তি, যিনি শহরের নামী শিল্পপতি ছিলেন, এগিয়ে এলেন। তিনি মীরা আর আরিয়ানের পাশে থামলেন। মা, তিনি মীরাকে বললেন, আমি তোমার এই মহৎ কাজে কিছু সাহায্য করতে চাই। তিনি নিজের পকেট থেকে একটা খাম বের করে মীরার হাতে দিলেন। এটাই বাচ্চাটির জন্য, ওর নতুন শুরুর জন্য। খামে বেশ ভালোই নগদ টাকা ছিল। মীরা কৃতজ্ঞতার সাথে মাথা নাড়লেন আর হাত জোর করে তাকে ধন্যবাদ দিলেন। তিনি আরিয়ানকে নিয়ে বাইরে এলেন, যেখানে তার চকমকানি গাড়ি দাঁড়িয়েছিল। দারোয়ান তাড়াতাড়ি দরজা খুলে দিল। আরিয়ান একবার পেছন ফিরে সেই রেস্টুরেন্ট আর সেই কাচের দেওয়ালটিকে দেখল, যার পেছনে সে নিজের জীবনের সবচেয়ে খারাপ আর সবচেয়ে ভালো মুহূর্তগুলো কাটিয়েছিল। তারপর সে গাড়িতে উঠে পড়ল। নিজের চোখ মুছতে মুছতে তখনও বিশ্বাস করতে পারছিল না যে এসব সত্যি। যেমনই গাড়ি মুম্বাইয়ের রাতে এগিয়ে গেল, পেছনে ফেলে আসা রেস্টুরেন্ট গাড়ির কাছে ঝাপসা হতে থাকল। সেই মুহূর্তটি আরিয়ানের জন্য সবকিছু বদলে দেওয়ার মতো ছিল। এক ক্ষুধার্ত ছেলে, যে কিছুক্ষণ আগে পর্যন্ত এঁঠো খাবারের জন্য ছটফট করছিল, এখন এক সুরক্ষিত ভবিষ্যতের দিকে এগোচ্ছিল। এসব শুধু এই জন্যই সম্ভব হলো কারণ একজন মানুষ থামার সিদ্ধান্ত নিল। একজন মানুষ বলল, তুমি এর চেয়ে ভালো কিছুর অধিকারী। কখনো কখনো সবচেয়ে বড় উপহার যা আপনি কাউকে দিতে পারেন, তা টাকা নয়, বরং দয়া। এক ছোট করুণার কাজ, কোনো বিচার না করে কাউকে শোনা বা কোনো ক্ষুধার্তকে খাবার খাওয়ানো কারো পুরো জীবন বদলে দিতে পারে। গাড়ির পেছনের সিটে আরিয়ান ধীরে ধীরে মীরার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল, এক এমন শিশুর মতো যে অবশেষে নিজের ঘর খুঁজে পেয়েছে। আর মীরা হাসি মুখে বাইরের শহরের আলো দেখতে লাগলেন, এটা জেনে যে আজকের রাত শুধু আরিয়ানেরই নয়, বরং তার নিজের আত্মাও ক্ষুধা থেকে মুক্তি পেয়েছে। বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো? আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করবেন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, নিজের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখবেন। এমন আরও মন ছুঁয়ে যাওয়া গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।